জিকে স্টাডি গুরু আপনাদের সাথে এবং আপনাদের পাশে। আজই সাবস্ক্রাইব করুন এবং আপনি এবং আপনার প্রিয়জনের কাছে পৌঁছে দিন। নদীর কার্য। দেখো, আমাদের সিলেবাসে নদীর কার্য রয়েছে, কিন্তু এর আগের যে ক্লাস 7-এ আমরা পড়ে এসেছিলাম নদী কাকে বলে, মানে নদীর যে পুরো গোষ্ঠী বংশ, নদী বংশর যে ব্যাপারটা আমরা পরিবার বলি না, একাধিককে নিয়ে, মানে সব এক কথায় পরিবার আমরা তাকেই বলি, বাবা কাকা জেঠু জেঠিমা ভাই বোন সকলকে নিয়ে যেমন পরিবার হয়, তো এটা সকলকে একসাথে আমরা গোষ্ঠী বলতে পারি এক কথায়। তো ঠিক তেমনি এখানেও আমাদের একটা নদী গোষ্ঠী বলে একটা চ্যাপ্টার ছিল, সেটা তোমরা অলরেডি ক্লাস 7-এ পড়েছো। আমি ওই জায়গাটা আজকে একটু পার্ট ক্লিয়ার করব, কারণ ওইটাও আমাদের কিন্তু খুব দরকারি, খুব বিষয়, সেখান থেকে বেশ কিছু প্রশ্ন হয়। আমি প্রথমে চলে আসি নদীর ব্যাপারটা। আমরা হয়তো প্রত্যেকেই নদীর সংজ্ঞা বললে হয়তো আমরা চটজলদি প্রত্যেকে উত্তর দিতে পারবো, কিন্তু নদীর একটা বিখ্যাত গান আছে, তোমরা প্রত্যেকে শুনেছো, হেমন্ত মুখোপাধ্যায়ের একটা বিখ্যাত গান, ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, ও নদীরে। যাই হোক, নদীকে বলা হচ্ছে যে নদী তোমার চলার কোনো শেষ নেই, তোমার কোথায় দেশ, তার কি চলার কোনো শেষ নেই? তো চলার শেষও আছে। আমরা আজকে চলার শেষ নিয়ে আজকের আলোচনা করব। আজকে প্রথমে আমরা আলোচনা করি যে নদীর, এখন আমরা যেটা নদী সাধারণত পড়েছি, নদীর আগে আরেকটা বিষয় আছে, সেটা সম্পর্কে একটু বলি। নদীর থেকে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটা হচ্ছে স্ট্রিম। আমরা স্ট্রিম সম্পর্কে হয়তো খুব একটা আমাদের ধারণা নেই, আমি একটু বলে দিই। স্ট্রিম বলতে সেটাকে আমরা বুঝবো একটা অস্থায়ী একটা প্রাকৃতিক জলধারা। মানে আমরা অস্থায়ী বলতে বেশ কিছু অস্থায়ী জলধারা আমরা দেখতে পাই, যেগুলো পার্বত্য অঞ্চলে হঠাৎ করে উৎপত্তি হয়, হঠাৎ করে হারিয়ে যায়। অর্থাৎ এই ধরনের যে অস্থায়ী জলধারা, এগুলোকে আমরা বলবো স্ট্রিম বলবো, অস্থায়ী জলধারা। অর্থাৎ এই অস্থায়ী জলধারাগুলোকে আমরা বলবো স্ট্রিম বলবো। এই স্ট্রিমকে আবার অনেকে বলেন ব্রোক বলেন, ব্রোক, অনেকে ব্রোক বলেন, ব্রোক বা ক্রিকও বলে। অর্থাৎ স্ট্রিম বলতে আমরা তাহলে তাকে বুঝবো, স্ট্রিম বলতে জলধারা বলবো, যাকে অস্থায়ী জলধারা তাকে আমরা কিন্তু স্ট্রিম বলবো। অর্থাৎ এগুলোকে কিন্তু আমরা নদী বলতে পারি না। অর্থাৎ পার্বত্য অঞ্চলে হঠাৎ করে একটা হিমবাহ থেকে উৎপত্তি হয়ে গেল নদী, দুদিন আগে হঠাৎ করে দেখা যাচ্ছে নেই। অর্থাৎ আমিও একটা অঞ্চলে জোর বৃষ্টি হলো, সেখান থেকে একটা জলধারা প্রবাহিত হলো, সেটাকে আমরা স্ট্রিম বলতে পারি। এই স্ট্রিমকে কেউ কেউ বলেন ব্রোক বলেন, কেউ কেউ বলেন আবার ক্রিক বলেন। ব্রোক বা ক্রিক বলেন, ক্রিক নামে পরিচিত এটাও সাধারণভাবে। তো যাই হোক, আমরা প্রথমে আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে নদী। নদী বলতে কি বুঝবো? নদীর কনসেপ্টটা, মানে নদী যদি আমরা এভাবে বলি, আমরা নদীটাকে যদি এভাবে বলতে পারি, একটা প্রথম থাকবে, এর উৎস থাকবে। প্রথম কি থাকবে? উৎস থাকবে। আমরা নদীর সংজ্ঞাটাকে এভাবে করতে পারি, যার উৎস থাকবে, মানে উৎস মানে যেখান থেকে সে উৎপত্তি হবে। সেটা বৃষ্টির জল হতে পারে, সেটা তুষার গলা জল হতে পারে, সেটা প্রশমনের জলও হতে পারে। অর্থাৎ উৎস থাকবে, এবং এই উৎস জলধারা ধারা হিসেবে প্রবাহিত হবে। জলধারা হিসেবে প্রবাহিত হবে। তারপরে এই ধারা কোথাও না কোথাও গিয়ে মিলিত হবে। মিলিত বলতে যেখানে গেছে মিলন ঘটাবে, কারোর না কারোর সাথে বন্ধু স্থাপন করবে। অর্থাৎ সেটা হতে পারে কোনো হ্রদ হতে পারে, বা কোনো আবার হ্রদ না হয়ে এটা হতে পারে সমুদ্র হতে পারে, কোনো ছোটখাটো কোনো নদী আবার হতে পারে। যেহেতু আমরা নদী নিয়ে বলছি, তাই আর এখানে নদী বলে কথাটা লিখবো না। অর্থাৎ আমরা নদী তখনই বলবো কোনো একটা নির্দিষ্ট উৎস থেকে উৎপত্তি হবে, এবং সেটা অবশ্যই ধারাবাহিক প্রবাহ ঘটবে, একটা ধারাবাহিক প্রবাহ ঘটবে, এবং সেটা কোথাও না কোথাও গিয়ে মিলে যেতে পারে, তখন তাকে আমরা কিন্তু নদী বলি। অর্থাৎ আমরা যদি এভাবে বলি যে স্যার আমি একটা পাইপের জল নিয়ে এলাম, দিয়ে পাইপের জল আমার একটা বাইরে ফেলে দিলাম, কোথাও একটা ফেলে দিলাম, সেখান থেকে তো উৎস হচ্ছে কন্টিনিউয়াস, দিয়ে সেটাকে পুকুরে মিলিত করলাম, সেটাকে নদী বলতে পারি না? কখনোই নদী নয়।
নদী প্রাকৃতিক ভাবে সৃষ্টি হবে, তার মানে এখানে আরেকটা কথা বলতে হবে, এটা হচ্ছে প্রাকৃতিক ভাবে সৃষ্টি হবে। অর্থাৎ নদী আমরা তাকে বলবো যার নির্দিষ্ট উৎস থাকবে এবং যে প্রকৃতির কোনো একটা নির্দিষ্ট প্রকৃতির কোল থেকে উৎপত্তি হতে পারে, প্রকৃতি থেকে উৎপত্তি হবে এবং নির্দিষ্ট প্রবাহ থাকবে, একটা প্রবাহমান থাকবে এবং সেটা কোথাও না কোথাও গিয়ে মিলিত হবে, তখন তাকে আমরা নদী বলবো। তো যাই হোক, এটা আমরা বিশেষ ক্ষেত্রে বললাম। এবার ভূমিরূপ যদি এখানে জুড়ে দিই তাহলে আরো কতগুলো কথা বেরিয়ে যাবে আমাদের। পর্বত, মালভূমি, সমভূমির মধ্যে দিয়ে প্রাকৃতিক জলধারা কোনো উৎসের উপর নির্ভর করে কোনো মহানদী গিয়ে মিলিত হলে তখন তাকে আমরা নদী বলবো। যাই হোক, নদীর সংখ্যাগুলো ঠিক আমরা এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে পড়েছি, কিন্তু আজকে যেটা মূল বিষয় সেটা হচ্ছে নদী বাদ নিচ্ছি। কখনো কখনো বাংলায় আমরা দেখি নদ লেখা থাকে, তাহলে এখানে আনবো নদ ও নদীর মধ্যে কি পার্থক্য। পরীক্ষায় প্রশ্ন থাকে 2 মার্কসের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নদ ও নদীর মধ্যে কি পার্থক্য। দেখো, আমরা অনেক বলি নদ মানে হচ্ছে মনে হয় কোনো বড় কিছু একটা হবে, নদী মানে ছোট হতে পারে, না এরকম কিছু ব্যাপার নেই। যদি আমি বলি এভাবে, বড় যে সে বেশি খেয়ে ফেলবে, ছোট সে কম খাবে, বড় যার তার বেশি অধিকার থাকবে, ছোট তার কম অধিকার থাকবে, এরকম কিছু ব্যাপার নেই এখানে। কিন্তু শুধুমাত্র আমরা মানে বাংলা ভাষাভাষীর মানুষ, আমরা গর্বিত বাঙালি এক কথায় যদি বলতে পারি। বিশ্বের দরবারে বাঙালি কিন্তু প্রতিস্থাপিত, সব জায়গায় বাঙালি কোথাও না কোথাও কিন্তু তার অধিকার করে রেখেছে, সে কিন্তু স্বীকৃতি পেয়েছে। অর্থাৎ এখানে নদ নদীর মধ্যেও একটা স্বীকৃতি দিয়ে দিচ্ছে। কেমন না, নদ হচ্ছে একটা পুংলিঙ্গ শব্দ, পুংলিঙ্গ শব্দ, পুংলিঙ্গ শব্দ, আর নদী হচ্ছে একটা স্ত্রীলিঙ্গ শব্দ। তাহলে নদ নদীর ব্যাপারটা হলো কি না, নদ নদীর মধ্যে বিশেষ কিছু পার্থক্য নেই। নদ হচ্ছে একটা পুংলিঙ্গ শব্দ, নদী হচ্ছে একটা স্ত্রীলিঙ্গ শব্দ, বিশেষ কিছু পার্থক্য কিন্তু নেই। এবার চলে যাই, আমার প্রশ্ন হচ্ছে স্যার আমি ধরুন নদ নদী তাহলে চিনবো কি করে, আমার চেনার কিছু নিয়ম করে দিন। তাহলে একটু চেনার নিয়ম লেখা যাক। আমরা যদি কখনো কখনো আমরা কোনো পদের ক্ষেত্রে কোনো একটা পদ ধরলাম, সেটা হতে পারে, ধরো আমি একটা উদাহরণ দিই, যেমন পুংলিঙ্গ শব্দ যদি বলি নীল নদ, আমাজন, এগুলো যদি স্ত্রীলিঙ্গ ধরি তাহলে গঙ্গা, আমি ধরলাম নর্মদা। দেখো, আমি এখানে বলতে পারি, বিশেষ করে বলতে পারি, যেমন আবার হতে পারে কাবেরী, এগুলো সব কিন্তু নদীর ব্যবহার করি আমরা। এখন প্রশ্ন হচ্ছে, তোমার মনের মধ্যে প্রশ্ন হতে পারে যে স্যার আমি কখন নদী বলবো কখন নদ বলবো, কি করে আমি চিনবো? চেনার উপায়টা একটু বলে নিই। আমরা নদ তখনই বলবো, নদগুলোকে চেনার একটা প্রথমে বলি নদগুলো চেনার উপায়। নদগুলো যখন চিনবো তখন আমরা দুটো কথা দেখবো, কিরকম না, একটা দেখবো অকার, অথবা অনেক সময় এখানে অকার না থেকে অনেক সময় এরকম থাকতে পারে, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে হস্যকারান্ত। হস্যকারান্ত পদগুলোকে আমরা সাধারণত অকার বা হস্যকারান্ত পদগুলোকে আমরা সাধারণত নদ বলবো। দেখো, এখানে একটু মিলিয়ে নেওয়া যাক। আমরা যখনই বলছি না অকার বা হস্যকারান্ত, আমরা পুংলিঙ্গের ক্ষেত্রে ব্যবহার করছি, যেমন এখানে এবার ব্যতিক্রম কোনো কোনো ক্ষেত্রে হয়, তো বিশেষ ক্ষেত্রে এটা আমরা ধরি আসবে আকার, হস্যইকার আর হচ্ছে দীর্ঘইকার, এইগুলো যদি বেশি ক্ষেত্রে থাকে। প্রথমে দেখে নাও কাবেরী, এই হস্যইকার আছে, হস্যইকার কিন্তু কাবেরীর উচ্চারণে হচ্ছে। নর্মদা, আ দা আ, এখানে কিন্তু দা আসছে, অর্থাৎ আ উচ্চারণ আসছে, অর্থাৎ এখান থেকে কিন্তু নর্মদা অ্যাকচুয়ালি আমরা কিন্তু নদী হিসেবে ব্যবহার করব। গঙ্গা, আ আ আসছে, অর্থাৎ এখান থেকে আমরা কিন্তু পরিষ্কার কিন্তু আমরা বুঝে নিতে পারি এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ। অর্থাৎ আকার, হস্যইকার এবং দীর্ঘইকার আরন্ত মানে কারন্ত যে সমস্ত পদগুলো থাকবে সেগুলোকে আমরা সাধারণত বলবো স্ত্রীলিঙ্গ, বা সেগুলোকে আমরা বলবো নদী হিসেবে বলবো। এবার চলে যাই নদ। দেখো, নীল, নীল, এই যে লর পরে উচ্চারণটা খানিকটা অয়ের মতো টান নিচ্ছে। আমাজন, অ, এখানে কিন্তু অ আসছে, আমাজন অ, অর্থাৎ এই যে কারান্ত পদের মধ্যে টান থাকে, এই টান থেকে আমরা কিন্তু সহজে একটা বুঝতে পারি। বলতে পেরেছি কথাটা?
এবার এরকম করে তোমরা বেশ কিছু উদাহরণ এখান থেকে রেডি করে ফেলবে। নদ এবং নীল মানে নদী এবং নদের মধ্যে বেশ কিছু উদাহরণ তোমরা এখানে ইনক্লুডিং করবে। অর্থাৎ যদি এটা 2 মার্কস বা 1 মার্কসের যদি এই প্রশ্নটা থাকে তাহলে আমরা কিন্তু এভাবে উত্তর লিখতে পারি যে নদ আর নদীর মধ্যে বিশেষ কিছু পার্থক্য নেই, কেবলমাত্র বাংলা ভাষায় পুংলিঙ্গ শব্দ এবং স্ত্রীলিঙ্গ শব্দ এই অর্থে ব্যবহার করা হয়। তবে সাধারণত আমাদের চেনার উপায় হচ্ছে আমরা যখনই পুংলিঙ্গ বলবো তখনই আমরা অকারান্ত এবং হস্যকারান্ত এই শব্দগুলোকে ভেবে নেব, আর যখনই স্ত্রীলিঙ্গ হবে তখন হবে আকারান্ত এবং হস্যকারান্ত এবং দীর্ঘকারান্ত, এগুলোই হবে সবকটা নদী অর্থে আমরা ব্যবহার করব, অর্থাৎ স্ত্রীলিঙ্গ শব্দ অর্থে ব্যবহার করব। ক্লিয়ার, বোঝাতে পেরেছি বিষয়টা? এবার চলে যাই, আমি বলছিলাম যে নদীর আমরা গানটা দিয়ে শুরু করেছিলাম, তার কোথায় উৎপত্তি কোথায় শেষ আমরা কেউ বলতে পারছি না। তো আজকে উৎপত্তি তো হয়ে গেল, নদী উৎপত্তি হলো, উৎস হলো, নদী যেখান থেকে উৎপত্তি হলো সেটা হচ্ছে উৎস। অর্থাৎ উৎস হতে পারে হিমগলা জল হতে পারে, হতে পারে বৃষ্টির জল হতে পারে, অথবা প্রস্রবণের জল হতে পারে। অর্থাৎ এইগুলো সবই হচ্ছে নদীর উৎস থেকে ধরতে পারি। নদীর উৎস সেটাই হতে পারে হিমগলা জল হতে পারে বৃষ্টির জল হতে পারে, অথবা প্রস্রবণের হতে পারে। বুঝতে পেরেছি? অর্থাৎ উৎস হয়ে গেল। এবার চলে যাই, নদীর উৎস হলো, এবার হচ্ছে নদী, যখনই নদী প্রবাহিত হচ্ছে, আমি সাপোজ এটা আমাকে একটু মানে পরিষ্কার করে ফেলতে হবে, এটা পারলে স্ক্রিনশটটাও নিতে চাইলে নিয়ে নিতে পারো, স্ক্রিনশট যদি কারোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই নিয়ে নিতে পারো। সাপোজ আমি কোন একটা পার্বত্য অঞ্চল এখানে ছবি আকারে এঁকে দিই, তো এটা একটা পার্বত্য অঞ্চল, নদী দেখা যাচ্ছে এই পার্বত্য অঞ্চলে প্রচুর হিমবাহ জমে বা বরফ জমে রয়েছে, এইগুলো জায়গায় বরফ প্রচুর জমে রয়েছে, ফলে এখান থেকে আমার নদী উৎপত্তি হলো, নদী উৎপত্তি হয়ে একটা পার্বত্য অঞ্চলের মধ্যে দিয়ে নদী প্রবাহিত হচ্ছে। এবার নদী এইখানে এসে হঠাৎ করে প্রধান ছিল, নদী এখান থেকে অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম শাখা বের করে দেবে, যেমন গাছের আমরা শাখা ধরি, ঠিক তেমনি এখানেও দেখা যাচ্ছে নদীরও শাখা হয়ে গেল, তখন এইগুলো নাম হয়ে যাবে শাখা নদী। এবার দেখা যাচ্ছে এই নদীর সাথে আবার এটা একটা পার্বত্য অঞ্চল ছিল, এখান থেকে আবার একটা কোনো নদী উৎপত্তি হয়ে এইখানে এসে মিলিত হলো উপনদী, তখন এই যে উপরে এসে পড়ছে তার জন্য তার নাম হয়ে গেল উপনদী। তাহলে উপনদী হয়ে গেল, শাখা নদী হয়ে গেল, এইটা পুরোটা হয়ে গেল নদী, এটা পুরোটা হয়ে গেল প্রধান নদী, এটা উপনদী, এটা শাখা নদী। তাহলে এটা আমরা লিখবো উপনদী, আর এখানে যেহেতু শাখা আকারে বেরিয়েছে তাই এটাকে বলবো শাখা নদী। তাহলে উপনদী শাখা নদী হয়ে গেল, প্রধান নদী একটা হলো। তাহলে এই যে নদী যতটা দূর প্রবাহিত হলো দিয়ে এখানে গিয়ে এখানে হঠাৎ করে দেখা যাচ্ছে এটা সমুদ্র, সমুদ্রের সাথে মিলে গেল, এটা হচ্ছে সমুদ্র। এই যে এটাকে আমরা বলবো মোহনা, অর্থাৎ এই সমুদ্রের মুখের কাছে এসে নদী হানা দিল, এর নাম হয়ে গেল মোহনা, এটার নাম হয়ে গেল মোহনা। অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি, ভূগোলের ভাষায় যদি বলতে চাই তাহলে আমরা এইভাবে বলতে পারি যে একটা প্রধান নদী বা শাখা নদীগুলি যখন এসে কোন বৃহৎ জলধারার সাথে মিশে যায় সেই জায়গাটাকে আমরা এক কথায় বলবো মোহনা। ক্লিয়ার? সেই জায়গাগুলোকে আমরা সাধারণভাবে বলবো মোহনা বলবো। তাহলে মোহনাতে এসে গেল, মুখে এসে হানা দিয়ে দিল, অর্থাৎ এখানে এটা হয়ে গেল মোহনা। তাহলে এবার চলে যাই নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত, নদী একটা বৃহৎ অঞ্চল দিয়ে প্রবাহিত হলো। অর্থাৎ আমরা যদি এইভাবে বলি অবযুক্ত বাহিকা বলি, মানে এটা টোটালটা হয়ে গেল অববাহিকা, নদী অববাহিকা হয়ে গেল। অব কথার অর্থ হচ্ছে এখানে হচ্ছে জল, আর বাহিকা কথার অর্থ হচ্ছে বহন। অর্থাৎ জল বা নদীর জল যতটা দূর বহন করলো, যতটা দূরে এখান থেকে এতটা দূর যে বাহিত হলো, এই পুরোটাকে বলবো নদী অববাহিকা। তাহলে দেখো নদী অববাহিকা কাকে বলবো না, নদী অববাহিকা তাকে বলবো অব কথার অর্থ হচ্ছে জল, আর বাহন কথা বাহিকা কথার অর্থ হচ্ছে বহনকারী, মানে নদী যতটা দূর বহন করতে পারে, নদী যতটা দূর উৎস থেকে মোহনা পর্যন্ত যত দূর বহন করলো সেটাকে বলবো নদী অববাহিকা। এবার চলে যাই, নদী অববাহিকা কনসেপ্টটা আমরা ক্লিয়ার করলাম। এই নদী অববাহিকা সাধারণত আমাদের 2 মার্কসের জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা সাধারণত 2 মার্কসের জন্য খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ তাহলে শুধু এইটুকু লিখলে আমাদের হবে না, আরো কিছু বৈশিষ্ট্য দিতে হবে। অববাহিকা ধরা হয়
তাহলে সেটা হচ্ছে আমাজন অববাহিকা হচ্ছে সব থেকে বৃহত্তম অববাহিকা। এবং যদি আমরা আফ্রিকা মহাদেশের বৃহত্তম অববাহিকা ধরি তাহলে হচ্ছে নীল নদ হচ্ছে আফ্রিকার সব থেকে বৃহত্তম অববাহিকা। যদি ভারতের ক্ষেত্রে ধরি তাহলে হবে গঙ্গা সব থেকে বৃহত্তম অববাহিকা। তো এরকম প্রত্যেকটা দেশের একটা বৃহত্তম অববাহিকা কিন্তু কম বেশি লক্ষ্য করা যায় প্রতিটা দেশে। অর্থাৎ এখান থেকে তাহলে আমরা এটা লিখতে পারি, বৈশিষ্ট্য আকারে লিখতে পারি, নদী অববাহিকা বলতে সাধারণত উৎস থেকে মোহনা পর্যন্ত যত দূর প্রবাহিত হয় সেটাকে বলা যেতে পারে নদী অববাহিকা। নদী অববাহিকা একটা বৃহৎ স্থান জুড়ে অবস্থান করে। 2 নম্বর লিখলাম, নদী অববাহিকা একটি সাধারণত পলিমৃত্তিকা সমৃদ্ধ অঞ্চল এবং চাষযোগ্যের একটা উপযুক্ত জায়গা। ঠিক আছে, তো এই পয়েন্টগুলো আমরা লিখে দিলে বৈশিষ্ট্য হয়ে যাবে আর উদাহরণ তো আমরা শিখা। দেখো কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়। এই জায়গাটা যদি আমরা দেখি যে এই জায়গাটা হঠাৎ করে এই নদী এখানে তো মিলতে পারতো, কিন্তু এখানে না মিলে এই দূর থেকে হঠাৎ করে এখানে এসে মিলে, অর্থাৎ এই মাঝখানে দেখা যাচ্ছে কোনো একটা উঁচু ভূভাগ থাকে বা পর্বত বা মালভূমি এই জায়গাটা রয়েছে। আমি সাপোজ ধরলাম এটা একটা মালভূমি অঞ্চল, অর্থাৎ এটা হচ্ছে একটা মালভূমি অঞ্চল। অর্থাৎ এই মালভূমি অঞ্চল থাকার কারণে নদী একটা উপনদী অনেক দূর থেকে ঘুরে এসে প্রধান নদীর সাথে মিলেছে। অর্থাৎ এই যে মাঝখানে বিভাজন করে দিল এটাকে বলবো নদী, এটাকে আমরা বলবো নদী বিভাজিকা বলবো। এটা কি বলবো? এইটাকে বলবো নদী বিভাজিকা। ক্ষেত্রে আমরা এটাকে এভাবে বলি যে একাধিক নদী গোষ্ঠী। ধরো সাপোজ আমি আরো একটা ছবি আঁকি তাহলে আরো ক্লিয়ার হতে পারবে বিষয়টা। ধরো সাপোজ আমি এইখানে একটা ছবি আঁকলাম, এটা একটা পার্বত্য অঞ্চল। এবার এই পার্বত্য অঞ্চলে এদিকে দেখা যাচ্ছে অনেকগুলো নদী রয়েছে, মানে শাখা নদী উপনদী ইত্যাদি এখানে রয়েছে। শাখা নদী দেখা যাচ্ছে, এখানে এসে মিলিত হলো উপনদী। তাহলে এখানে দেখা যাচ্ছে শাখা নদী এবং উপনদী যে মিলিত হলো। উল্টো দিকে এদিক থেকেও দেখা যাচ্ছে শাখা নদী এবং উপনদী মিলিত হলো, মানে প্রবাহিত হয়েছে। কিন্তু এই দুটো নদী মিলিত হতে পারছে না এই উঁচু ভূমির কারণে। এই উঁচু ভূমির কারণে দুটো নদী মিলিত হতে পারছে না, অর্থাৎ এই উঁচু ভূমিটাকে তখনই বলবো নদী বিভাজিকা বলবো। অর্থাৎ নদী দুটোকে বিভাজন করেছে। বিভাজিকা তাহলে ভাঙলে এরকম পেতে পারি, বিভাজনকারী ভূভাগ, অর্থাৎ তাকে আমরা বলতে পারি নদী বিভাজিকা। ক্লিয়ার? এবার চলে যাই নদী বিভাজিকা হলো বিভাজন, মানে আমরা যদি এইভাবে বলি যে বিভাজিকা কথাটাকে যদি আমরা ভাঙি তাহলে বিভাজনকারী ভূখণ্ড বা পাহাড় পর্বত মালভূমি এগুলোই হচ্ছে প্রধান বিষয়। ক্লিয়ার? বোঝাতে পেরেছি ব্যাপারটা? এবার চলে যাই, এখান থেকে বেশ কিছু উদাহরণ কিন্তু আমাদের কিন্তু পড়তে হয়। কি উদাহরণগুলো কি? বৃহত্তম বিভাজিকা যদি বলা হয় তাহলে এশিয়া মহাদেশের যে পার্বত্য অঞ্চলটা রয়েছে, এই এশিয়া মহাদেশের পার্বত্য অঞ্চল অর্থাৎ পামিরপন্থী থেকে যে টোটাল পার্বত্য অঞ্চলটার সৃষ্টি হয়েছে হতে পারে। এশিয়া মহাদেশের পার্বত্য অঞ্চল হচ্ছে পৃথিবীর বৃহত্তম একটা জলবিভাজিকা। ভারতের বৃহত্তম যদি জলবিভাজিকা ধরা হয় তাহলে একটা হচ্ছে বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বত থাকার কারণে উত্তর ভারতের নদী দক্ষিণ ভারতের নদীর সাথে মিলতে পারেনি। আরেকটা বিষয় হচ্ছে পশ্চিমঘাট পর্বত থাকার কারণে সাধারণভাবে বিশেষ ক্ষেত্রে মানে পশ্চিমঘাটে যে সমস্ত সূক্ষ্ম নদীগুলো উৎপত্তি হয়েছে সেগুলোর সাথে পূর্ব ঘাটে মিলে যেতে পারে, অর্থাৎ এটাও জলবিভাজিকা। ঠিক আছে, তো এই ব্যাপারটা আমরা বললাম। এবারে চলে যাই আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ধারণ অববাহিকা। ধারণ অববাহিকাটাকে যদি আমরা একবারে সোজা বাংলায় বলি তাহলে বলতে পারি ধারণ অববাহিকা যদি সোজা বাংলায় বলি মানে ধরে রাখার ক্ষমতা যার থাকবে তাকে আমরা এক কথায় বলবো ধারণ। সাপোজ আমি প্রচুর পড়াশোনা করলাম কিন্তু ধরে রাখতে কিছুই পাচ্ছি না, তাহলে কিন্তু সমস্যা। অর্থাৎ এই যে ধরে রাখা অর্থাৎ মেমোরির যে ক্ষমতা, সেটাকে আমাদের সেই মেমোরির ক্ষমতার উপর নির্ভর করবে আমাদের রেজাল্ট, আমাদের লেখা, আমাদের বলার ক্ষমতা, আমাদের আচরণ বিধি নিয়ম শৃঙ্খলা সবকিছু। তেমনি ঠিক ধারণ বলতে আমরা বলছি যেটা সে ধরে রাখতে পারে। ধরো সাপোজ আমি যদি বলি পার্বত্য অঞ্চলে নদীর জল পরিমাণ কম, তাহলে কি মালভূমি সমভূমিতে নদী দেখতে পাবো? কখনোই দেখতে পাবো না। তাহলে পার্বত্য অঞ্চলে যদি নদীর গতিবেগ বেশি থাকে, জলের প্রবাহ বেশি থাকে, একাধিক নদীর উৎপত্তি হয় দিয়ে একসাথে মিলে যায়, তাহলে সেই নদীটা দীর্ঘ হবে। অর্থাৎ এই পার্বত্য অঞ্চলের এই যে নদী প্রবাহ, এই যে পার্বত্য অঞ্চলের যে নদী প্রবাহ, এটাকে আমরা বলবো ধারণ অববাহিকা। অর্থাৎ আমরা এইভাবে বলি পার্বত্য অঞ্চলে বা উঁচু অঞ্চলে প্রধান নদী উপনদী মিলিত হয়ে যতটুকু জায়গা জুড়ে থাকবে
সেটাকে আমরা এক কথায় বলবো ধারণ অববাহিকা। তাহলে ধারণ অববাহিকা কাকে বললাম? পার্বত্য অঞ্চল বা কোনো একটা মালভূমি অঞ্চলে হতে পারে, সেই জায়গায় যতগুলি প্রধান নদী এবং যতগুলি উপনদী সেই জায়গায় অবস্থান করে সেই অঞ্চলটাকে পুরোপুরি বলবো ধারণ অববাহিকা। ক্লিয়ার? 2 মার্কসের জন্য খুব গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু 2 মার্কসের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে এখান থেকে বৈশিষ্ট্য কতগুলো লিখতে হবে, সেটা কি না, প্রথম হচ্ছে ধারণ অববাহিকাতে আমরা নদী গোষ্ঠীকে সুস্পষ্ট দেখতে পাবো, নদীর গোষ্ঠীগুলোকে সুস্পষ্ট দেখতে পাবো, যে উপনদীগুলো মিলিত হয়েছে সেগুলোকে আমরা সুন্দর করে বুঝতে পারবো এবং দেখতেও পাবো, এটা প্রথম। দ্বিতীয় হচ্ছে কি না, ধারণ অববাহিকার উপর নির্ভর করে নদী অববাহিকা। যদি ধারণ অববাহিকা না থাকে তাহলে নদী অববাহিকা এত বড়ও কিন্তু নাও হতে পারে, ক্ষুদ্র হয়ে যেতে পারে, অর্থাৎ তাহলে এটা নির্ভরশীল, ধারণ অববাহিকার উপর নির্ভরশীল নদী অববাহিকা। 3 নম্বর, ধারণ অববাহিকার উপর নির্ভর করে নদীর গতিবেগ, নদীর বহন ক্ষমতা, নদীর ক্ষয় করার ক্ষমতা, সবকিছু এর উপর নির্ভরশীল। এগুলো মোটামুটি আমরা লিখতে পারবো। এবার চলে যাই আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে দোয়াব। দেখো দোয়াবটাকে যদি ভাঙি দুটি অফের মাঝখানে, সেটা হচ্ছে দোয়াব। দুটি অফ, কি বললাম? দুটি অফ। অফ কথার অর্থ আমরা কি বললাম? নদী বা জল বলতে পারলাম এক কথায়। তাহলে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল, এটাকে আমরা বলবো দোয়াব বলবো, অর্থাৎ এটা সমতল ভূমি হতে পারে। তাহলে দোয়াব বলতে পরীক্ষায় প্রশ্ন থাকবে যে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে এক কথায় আমরা কি বলবো? দোয়াব বলবো। দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল দোয়াব। আমরা ভাঙলাম দুটি অফ, অর্থাৎ দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল, সেটা হচ্ছে দোয়াব। ক্লিয়ার? এবার দেখো এখান থেকে প্রশ্ন হয়, আগেকার দিনে যখন রাজার মারপিট হতো, রাজারা যখনই তার রাজ্য সামলাতে ব্যস্ত হয়ে পড়তো, তখনই কিন্তু প্রধানত ওরা টার্গেট করতো এই দোয়াব অঞ্চলকে। একটু পরে ইতিহাস ক্লাস হবে, তোমরা বুঝবে, ইতিহাস ক্লাসে স্যার বলবে যে দোয়াব অঞ্চলে আগে কেন হতো না, দোয়াব অঞ্চলে কৃষি ফসল ভালো হতো, তাই এটা সকলের অধিকার করার চেষ্টা করতো। অর্থাৎ তাহলে এখান থেকে আমরা একটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম, দোয়াব অঞ্চলে কৃষি চাষ ভালো হয় এবং উর্বর পলিমৃত্তিকা সমৃদ্ধ। তাহলে দুটো বৈশিষ্ট্য এখান থেকে আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এটা থেকে একটা প্রশ্ন হতে পারে, দুই অফ সমান দোয়াব হতে পারে, দুটি নদীর মধ্যবর্তী। এবার চলে যাই, যেমন গঙ্গা এবং যমুনার মধ্যবর্তী, যেমন আগ্রা এবং এলাহাবাদ, এগুলো হচ্ছে সব দোয়াব অঞ্চল। কি বললাম? আগ্রা ও এলাহাবাদ। আগ্রা আর হচ্ছে এলাহাবাদ, এই দুটি হচ্ছে দোয়াব অঞ্চল। এই দুটি হচ্ছে একটা দোয়াব অঞ্চলে অবস্থিত স্থান। এবার চলে যাই দোয়াব। এই দোয়াবটা যখন আমরা দুটি ছিল, এটা যদি 5টা হয়ে যায় তখন তাকে বলবো পঞ্চব সমান পাঞ্জাব। যেমন পাঞ্জাবের 5খানা নদী, গুরুত্বপূর্ণ 5খানা, এস বি বি ই সি, টোটাল 5টা নদী। এসে হচ্ছে বিপাশা বিতস্তা, ইরাবতী, শীতে চন্দ্রভাগা, আর এসে হচ্ছে শতদ্রু। টোটাল 5টা নদী যে রয়েছে পাঞ্জাবের কাছে, সেটা হচ্ছে এসবিবিইসি। এসে হচ্ছে শতদ্রু, বিতে হচ্ছে বিপাশা, বিতে হচ্ছে বিতস্তা, ইতে হচ্ছে ইরাবতী, সিতে হচ্ছে চন্দ্রভাগা। টোটাল যে 5টা নদী, এটা জাস্ট একটা ট্রিক্স এর মধ্যে 5খানা নদীকে মনে রাখতে পারবো, এসবিবিইসি। ঠিক আছে, এসবিবিইসি, অর্থাৎ এই এসবিবিইসির মধ্যে পুরোটা আমাদের থেকে যাচ্ছে। অর্থাৎ এই 5খানা নদী পাঞ্জাবের মধ্যে দেখা যায়, তাই এই পাঞ্জাব নামকরণটা হয়েছে, অ্যাকচুয়ালি পঞ্চ অব থেকে পাঞ্জাবের নামকরণ হয়েছে। এবং প্রত্যেকটার এক একটা করে দোয়াব আছে, বিপাশা প্লাস ইরাবতী, এই ইরাবতী, কি বললাম? বিপাশা আর ইরাবতী, এর মধ্যে যে দোয়াব তার নাম হচ্ছে বারি দোয়াব। কি করে বারি নাম হলো? প্রথম কটা নিয়ে না হলো, আর লাস্ট রয়াকাটা নিয়ে হয়ে গেল বারি দোয়াব। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে বারি দোয়াব বলা। ইরাবতী আর হচ্ছে চন্দ্রভাগা, এর মাঝখানে যেটা রেচনা দোয়াব, এটা কি বলছি? রেচনা দোয়াব বলছি। কি করে নিচ্ছি?
একার বসিয়ে দিচ্ছে শুধুমাত্র, যেহেতু হস্যই রয়েছে তাই এটাকে একারে ট্রান্সফার করে নিতে পারি। আর চন্দ্রতে চন্দ্রা লিখে দিলাম, রেচনা হয়ে গেল। চন্দ্রভাগা প্লাস বিতস্তা যদি ধরি, বিতস্তা কি বললাম, চাষ দোয়া বললাম। শুধুমাত্র এটা একটু মনে রাখতে হবে তোমাদের, চাষ দোয়া প্লাস শতদ্রু। ঠিক আছে, শতদ্রু বিপাশা এবং শতদ্রু যদি বলি, এই যে বলা আছে বয়সী দন্তেশ, তাহলে বলবো বিস্তর, বয়সী দন্তেশতর বিস্তর জলন্ধর। ঠিক আছে, তো এই দোয়াবগুলো আমাদের এখান থেকে অনেক সময় পরীক্ষার প্রশ্ন আছে যে বিপাশা ও শতদ্রুর মধ্যবর্তী দোয়াবের নাম কি, এটা একটা প্রশ্ন হয়। বিপাশা ইরাবতীর মধ্যে দোয়াব, এখান থেকে প্রশ্ন। ইরাবতী চন্দ্রভাগা রেচনা, চন্দ্রভাগা চাচ, বিপাশা বালি, আর বিপাশা শতদ্রু হচ্ছে বিস্তর জলন্ধর। ঠিক আছে, তো এই ধরনের দোয়াবগুলো থেকে একটা প্রশ্ন থাকে। ঠিক আছে, তো এইটা আমরা আপাতত